নমস্কার। আমরা ধর্মনগর প্রেস ক্লাবে বর্তমান আমাদের সাথে উপস্থিত আছেন ত্রিপুরা রাজ্যে যে উপনির্বাচন হচ্ছে যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর মৃণাল কান্তি দেবনাথ মহোদয়, আমাদের ছাত্রনেত্রী জয়া দত্ত মহোদয়া আছেন, ছাত্রনেতা সুদীপ রাহা, আমাদের এই ত্রিপুরা রাজ্যের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক আছেন আমার বাপু চক্রবর্তী সহ আপনারা যারা আছেন, ত্রিপুরা রাজ্যের গণতন্ত্রপ্রিয় মানুষ এবং যুবরাজনগর কেন্দ্রের গণতন্ত্রপ্রিয় মানুষকে সর্বপ্রথম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন, নমস্কার, প্রণাম, সালাম আদাব নিবেদন করি। এই উপনির্বাচন ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে সেমিফাইনাল, আর ফাইনালটা 2023-এর ত্রিপুরা রাজ্যের সাধারণ নির্বাচন যখন অনুষ্ঠিত হবে। ত্রিপুরা রাজ্যের গণতন্ত্র প্রিয় সর্বস্তরের মানুষ যারা সম্প্রীতি, প্রগতি, মৈত্র, উন্নয়ন চান, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রতি আস্থা, বিশ্বাস, ভরসা রেখে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর মৃণাল কান্তি দেবনাথকে যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করবেন। তার কারণ বিগত 25 বছরের বাম জামানার সরকার, আবার পরবর্তীকালে এই ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি পরিচালিত 4 বছরের সরকার যে উন্নয়ন করেছেন, ত্রিপুরার মানুষ চাক্ষুষ অর্থাৎ নিজের চোখ দিয়ে দেখছেন। বেহাল স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ব্যবস্থা তলানিতে পৌঁছে গেছে ত্রিপুরাতে, গ্রামে গ্রামে পানীয় জলের অভাব রয়েছে। মানুষের জীবনযাত্রার মান উন্নত করার জন্য যে রাস্তাঘাটের প্রয়োজন, সেই উপযুক্ত পরিমাণের ত্রিপুরাবাসীকে পরিষেবা দেওয়ার মতো প্রশস্ত এবং মেরামতকারী রাস্তাঘাটের অত্যন্ত অভাব। তাই মানুষের জীবনযাত্রার মান অত্যন্ত সংকীর্ণ। শিক্ষা ব্যবস্থা তো অত্যন্ত পরিমাণে পিছিয়ে গেছে। আপনারা বুঝতে পারছেন যে ত্রিপুরা রাজ্যের ছেলেদের মেয়েদেরকে বিএড করতে গেলে বাংলায় যেতে হয়, আর সেটা 2011 সালে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের আশীর্বাদ মাথায় নিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার পর শিক্ষা ব্যবস্থাকে এত উন্নত করেছেন, চিকিৎসা ব্যবস্থাকে এত উন্নত করেছেন। ত্রিপুরা রাজ্যের বেশিরভাগ মানুষকে চিকিৎসা পরিষেবা, শিক্ষা পরিষেবা পেতে গেলে বাংলাতে পৌঁছাতে হয়। এই ত্রিপুরা রাজ্যের অনেক ছাত্রছাত্রীরা বাংলায় পড়াশোনা করেন। তো সার্বিকভাবে বাংলায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষের সরকার বাংলার ঘরে ঘরে দুয়ারে রেশন থেকে শুরু করে, স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে, দুয়ারে সরকার থেকে শুরু করে, জন্মিলে শিশুসাথী, মরলে সমব্যাপী, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে, গরিব কৃষক, মেহনতি মানুষ, রিক্সা পুলারের ছেলেমেয়েরা যদি উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চান, 10 লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রত্যেক বাংলার 10.5 কোটি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন বাংলার মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য পরিষেবার জন্যে স্বাস্থ্যসাথী নামক একটি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সংগৃহীত কার্ড, যেখানে মানুষ চিকিৎসার জন্য ভেলোর পর্যন্ত বিভিন্ন রাজ্যে ট্রিটমেন্ট করার জন্যে 5 লক্ষ টাকা পর্যন্ত সরকারি ছাড় পান। কন্যাশ্রী প্রকল্পে মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য 25,000 টাকা পান। আবার কোনো গরিব বাবা তার মেয়েকে বিয়ে দিতে চান, রূপশ্রী প্রকল্পে বিবাহের জন্য 25,000 টাকা পান। এই ধরনের 74টি প্রকল্প বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। বাংলার মাটিতে
90-95% মানুষের বাড়িতে সরকারি পরিষেবাটা পৌঁছে গেছে। তাই ত্রিপুরার মানুষ ঐক্যবদ্ধ হচ্ছেন, সংঘবদ্ধ হচ্ছেন, আওয়াজ তুলছেন। বাংলার মেয়েরা যদি কন্যাশ্রীর টাকা পায়, কি অন্যায় করেছে ত্রিপুরার মেয়েরা, তারা কেন পাবে না? বাংলার মানুষ যদি স্বাস্থ্যসাথীর পরিষেবা পায়, কেন ত্রিপুরার মানুষ পাবে না? বাংলার মেয়েরা যদি কন্যাশ্রীতে নিজের নামটা নথিভুক্ত করতে পারে, ত্রিপুরাতে কেন পারবে না? এইভাবে ত্রিপুরার মানুষ সংঘবদ্ধ হচ্ছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে সামনে রেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রতি আস্থা বিশ্বাস রেখে। আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা জনগণের কাছে গেছি, বিভিন্ন মানুষের বাড়িতে বাড়িতে। যতই আমাদের এই ত্রিপুরা রাজ্যের প্রশাসন অসহযোগিতা করুক, মানুষ কিন্তু বদ্ধপরিকর। দিকে দিকে ঘাসের ওপর জোড়াফুল প্রতীকের প্রার্থীদেরকে বলছি নির্বাচিত করবেন। এরপর আমাদের ছাত্রনেতা সুদীপ রাহা, উনি আছেন, উনি বলবেন। প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের ধর্মনগর প্রেস ক্লাবে যে সমস্ত সাংবাদিক বন্ধুরা এসে উপস্থিত হয়েছেন। আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক উত্তম বারিক রয়েছেন, আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের চেয়ারপারসন জয়া দত্ত এবং ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের বাপ্পু চক্রবর্তী এবং আপনাদের যুবরাজনগর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মৃণালকান্তি দেবনাথ। দেখুন, আজকে আপনারা দেখেছেন যে সারা ত্রিপুরা জুড়ে বিরোধী রাজনৈতিক দলগুলো যেভাবে সন্ত্রাসের মুখোমুখি হয়েছে এবং যেভাবে বিজেপির বিরুদ্ধে কথা বললেই বারংবার তৃণমূল কংগ্রেসকে সন্ত্রাসের মুখে পড়তে হচ্ছে। আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্তমান যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন ত্রিপুরা, তার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। যে তিনি বলেছেন সম্প্রতি দুদিন আগে শুনলাম যে তৃণমূল কংগ্রেসকে এত গুরুত্ব তারা দিতে চান না। তাহলে আমরা নির্দিষ্টভাবে প্রশ্ন করছি যে ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, তিনি যদি মনে করেন যে তৃণমূল কংগ্রেস এত গুরুত্বপূর্ণই নয়, তাহলে কেন তৃণমূল কংগ্রেস কর্মীরা বারংবার এই যে 4টে কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে সেখানে বারংবার আক্রান্ত হচ্ছে? কংগ্রেস আক্রান্ত হচ্ছে না, সিপিএম আক্রান্ত হচ্ছে না, তিপ্রা মাথা আক্রান্ত হচ্ছে না, আক্রান্ত হচ্ছে তৃণমূল কংগ্রেস কেন? তাহলে কি আমরা এটা ধরে নেব যে বিজেপি বুঝে গেছে যে একমাত্র বিজেপিকে হারানোর জন্য তৃণমূল কংগ্রেসই সেই পোটেনশিয়াল পলিটিক্যাল পার্টি যারা এই ত্রিপুরা থেকে বিজেপিকে হারাতে পারে? এটা প্রথম কথা। এবং নবনিযুক্ত ডাক্তার মানিক সাহা, তিনি নিজে একজন ডাক্তার। আজকে এই ধর্মনগরের মাটিতে আপনারা বলুন, একটা স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত ব্যবস্থা বিজেপির সরকার বিগত 4 বছর 4.5 বছর এখানে করেনি। আজকে ডাক্তার মানিক সাহা একটা কেন্দ্রে নির্বাচনে লড়ছেন। তিনি ধর্মনগরের মানুষের কাছে, যুবরাজনগরের মানুষের কাছে এসে একবারও বলেছেন যে আমাদের সরকার এখানে ধর্মনগর যুবরাজনগরের মানুষের জন্য উপস্বাস্থ্য কেন্দ্র বা ন্যূনতম যে স্বাস্থ্য ব্যবস্থাগুলো, সেই স্বাস্থ্য ব্যবস্থার মানুষের কাছে তুলে ধরবে বা মানুষকে সেই পরিষেবা দেবে? সেই ব্যাপারে কিন্তু এই সরকার উদাসীন থেকেছে। আপনারা দেখেছেন যুবরাজনগরে একটা ব্লাড ব্যাংকের ব্যবস্থা পর্যন্ত বিজেপি সরকার বিগত বছরগুলোতে করতে পারেনি। তার জন্য ধর্মনগর পর্যন্ত 10 কিলোমিটার ছুটে আসতে হচ্ছে। এবং আমরা এখান থেকে একটা প্রশ্ন রাখছি, আপনারা সম্প্রতি দেখেছেন কেন্দ্রের সরকার পেট্রোলের ডিজেলের দাম বাড়ায়, রান্নার গ্যাসের দাম বাড়ায়, আজকে ওরা রক্তের দামটা পর্যন্ত বাড়িয়েছে। অর্থাৎ মানুষকে রক্ত কিনতে গেলেও, মুমূর্ষু রোগী, তাকেও রক্তটা বেশি দাম দিয়ে কিনতে হবে। তাই আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে এসেছি যে ত্রিপুরার সরকার ডবল ইঞ্জিন সরকার বলে আজকে আমরা ত্রিপুরা আগরতলা থেকে এই ধর্মনগরে আসতে আমাদের প্রায় 6 ঘন্টা সময় লেগেছে। আমাদের শিলিগুড়ি যেতে, আমাদের কলকাতা থেকে শিলিগুড়ি যেতে 7 ঘন্টায় আমরা পৌঁছে যাই, সেখানে 6 ঘন্টা সময় লাগছে 7 কিলোমিটার রাস্তা আসতে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সড়কের অবস্থা অত্যন্ত নিম্নমানের। এখানে আপনাদের লাতুগাঁও, লালচেরা, ধুবড়িবন, উত্তাখালী, এই যে পঞ্চায়েতগুলোর কথা বললাম, সাংবাদিক বন্ধুদের কাছে আমরা অনুরোধ করব যে আপনারা আপনাদের ক্যামেরা পার্সনকে নিয়ে রাস্তাগুলো ঘুরে আসুন, দেখে আসুন যে ত্রিপুরার কেন্দ্রের সরকার একটা পঞ্চায়েতে একটা বাতির ব্যবস্থা তো দূরে থাক, একটা পাকা রাস্তার ব্যবস্থা পর্যন্ত করেনি। আমরা তাই যুবরাজনগরের কেন্দ্রের মানুষের কাছে, ত্রিপুরার মানুষের কাছে এটা বলতে এসেছি যে আগামী দিন এই ত্রিপুরার মাটিতে পরিবর্তন আপনাদের আনতে হবে। আপনারা বিগত 25 বছর সিপিএমকে দেখেছেন,
তার আগে আপনারা কংগ্রেস সরকারকে দেখেছেন, আর বিগত 4 বছরে ত্রিপুরার সর্বনাশ বিজেপি করেছে। এবং আজকে সারা দেশের কাছে ত্রিপুরার মানুষের মাথা হেট হয়ে গেছে যখন সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরায় বেকারত্ব আমরা দেখছি সবচেয়ে বেশি। উত্তরপ্রদেশ ডবল ইঞ্জিন রাজ্য, ত্রিপুরা ডবল ইঞ্জিন রাজ্য, মধ্যপ্রদেশ ডবল ইঞ্জিন রাজ্য। সেই ডবল ইঞ্জিন রাজ্যগুলোর মধ্যে কেন এত বেকার থাকবে? আজকে প্রধানমন্ত্রী এত বেকার তৈরি করেছেন, দেখুন সারা ভারতবর্ষ জ্বলছে আজকে। এর দায় প্রধানমন্ত্রী বিজেপিকে নিতে হবে এবং ত্রিপুরার মানুষকে আমরা বলছি যে বেকারত্ব থেকে মুক্তি পেতে আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে মিসড কলে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি নরেন্দ্র মোদী এই ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে দিয়েছিলেন যে বিজেপির সরকার এলে আজকে দিন আসবে 50,000 শূন্য পদে নিয়োগ হবে। আমি বিজেপির যিনি প্রার্থী আছেন তার কাছে প্রশ্ন রাখবো, এই যুবরাজনগর কেন্দ্রের কতজন মানুষ তারা সরকারি চাকরি পেয়েছেন? আপনি শ্বেতপত্র প্রকাশ করে বলুন যে বিজেপি এই যুবরাজনগর কেন্দ্রের এতজন মানুষকে চাকরি দিয়েছে। আপনার কথা আমরা মেনে নেব, কিন্তু ত্রিপুরার মাটিতে চাকরি হয়নি, এটা সত্যি কথা। আজকে মানরেগার টাকা বাংলায় না হয় তৃণমূল কংগ্রেসের সরকার, বিজেপির সরকার বাংলায় নেই, তার জন্য বাংলার প্রতি বঞ্চনা করে কেন্দ্রের সরকার। কিন্তু ত্রিপুরার মানুষ কেন বঞ্চিত হবে? কেন ত্রিপুরায় 100 দিনের কাজের টাকা আসবে না? এই প্রশ্ন আমাদের রাখতে হচ্ছে বিজেপির সরকারের কাছে। আমরা জিজ্ঞেস করছি আশা, আইসিডিএস যারা আশা কর্মীরা কাজ করেন, দেখে আসুন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলার দায়িত্ব নিয়েছিলেন 2011 সালে 3,000 টাকা বেতন পেতেন আশা কর্মীরা, আর আজকে সেই বেতনটা এসে দাঁড়িয়েছে প্রায় 18,000-16,000 টাকা। চাকরির নিশ্চয়তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে কেন আশা কর্মীরা ত্রিপুরার মাটিতে তারা এই চাকরির নিশ্চয়তা পাচ্ছেন না? কেন তারা বেতন রেগুলারলি পাচ্ছেন না? এর জবাব বিজেপির মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী যিনি আছেন এবং যুবরাজনগর কেন্দ্রের প্রার্থী যিনি আছেন তাকেই জবাব দিতে হবে। এবং যুবরাজনগর কেন্দ্রের মানুষের কাছে আমরা এটা বলছি যে আপনারা বুঝুন, এই সরকার আপনাদের কর্মসংস্থান দেয়নি, এই সরকার আপনাকে হাঁটার জন্য একটা রাস্তা দেয়নি, এই সরকার আপনার চিকিৎসার জন্য একটা স্বাস্থ্য ব্যবস্থা। আপনি বলুন, একটা ডবল ইঞ্জিনের সরকার, সেই সরকারে থাকা মানুষ, ত্রিপুরার মানুষ, তাকে কেন কলকাতায় গিয়ে চিকিৎসা করাতে হবে? আজকে ত্রিপুরার মানুষকে চিকিৎসা করাতে হয় কলকাতায় এসএসকেএমে যেতে হয়, না হলে মেডিকেল কলেজে যেতে হয়। সেই পরিকাঠামো নেই। গতকালকে আমরা সুরমায় গেছিলাম আমাদের একজন আক্রান্ত কর্মীকে দেখতে। একটা হাসপাতালে মিনিমাম ইলেকট্রিসিটির ব্যবস্থাটা পর্যন্ত ত্রিপুরার কেন্দ্রের সরকার করতে পারেনি। সেই জায়গা থেকে আমরা বলছি যে এই সরকারের পরিবর্তন আসন্ন এবং আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামী দিন যুবরাজনগর কেন্দ্রের মানুষ এবং ধর্মনগরের মানুষ, সর্বোপরি সারা ত্রিপুরার মানুষকে বলতে এসেছি যে আগামী দিন যদি পরিবর্তন কেউ আনতে পারে কংগ্রেস নয়, সিপিআইএম নয়, একমাত্র বিকল্প হচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং যারা সিপিআইএম এর বন্ধুরা আছেন তাদেরকেও বলবো যে আপনারা এতদিন ধরে যে প্ল্যাটফর্মটা খুঁজছিলেন, আপনারা ভাবছিলেন বিজেপির বিরুদ্ধে লড়াইটা কে করবে, আমরা আপনাদের বলছি জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের পাশে থেকে আপনারা আসুন আমাদের সাথে। কংগ্রেস সিপিএম দিয়ে বিজেপিকে হারানো যাবে না। বিজেপিকে যদি কেউ হারাতে পারে সেটা একমাত্র তৃণমূল কংগ্রেস, সেটা ত্রিপুরার মাটি প্রমাণ করেছে। বিগত কয়েক মাস ধরে সিপিএম কংগ্রেস আক্রান্ত হয়নি, আক্রান্ত হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তার কারণ বিজেপি বুঝে গেছে। আর ডাক্তার মানিক সাহাকে প্রশ্ন করবো যে তিনি বলছেন যে কে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করা হচ্ছে না, তৃণমূল কংগ্রেসকে কেউ আক্রমণ করবেন না, তিনি তার দলের সৈনিকদের নির্দেশ দিচ্ছেন। তাহলে আমরা এই প্রশ্ন কি রাখতে পারি যে বিপ্লব দেব সন্ত্রাসের রাজনীতি করছে আর ডাক্তার মানিক সাহা তিনি ত্রিপুরার প্রদেশ বিজেপি সভাপতি, তার কথা তার পার্টির লোকেরা শোনে না। আজকে বিজেপি কর্মীরাও আক্রান্ত হচ্ছেন বিজেপির গোষ্ঠী কন্দলে। আমরা এই কথাটা খুব স্পষ্টভাবে বলছি যে আজকে ডাক্তার মানিক সাহা যাকে বিজেপি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করেছে, বিপ্লব দেব তাকে হারানোর জন্য নেমে পড়েছে। বাংলা থেকে স্টার ক্যাম্পেনার করে কাকে পাঠাচ্ছে দিলীপ ঘোষকে, পাঠাচ্ছে নিশীথ প্রামাণিককে। আমি আপনাদের এই ধর্মনগর প্রেস ক্লাব থেকে প্রশ্ন রাখছি যে আজকে কেন বাংলাদেশ বর্ডারের ফেন্সিং 46 কিলোমিটার ত্রিপুরার মাটিতে নেই? এই প্রশ্নের উত্তর ত্রিপুরার বিজেপি সরকারকে দিতে হবে। এটা তো আর বাংলা নয়, এখানে তো ডবল ইঞ্জিনের সরকার। তাহলে কি আমরা ধরে নেব যে সমস্ত মাদকের পাচার, যারা মাদক পাচার করার জন্য বাংলায় বিখ্যাত, তাদেরকে ত্রিপুরায় নিয়ে এসে প্রচার করে যারা মাদক পাচারের এই ব্যবসার সঙ্গে যুক্ত তাদেরকে উৎসাহিত করছে বিজেপি সরকার? আমরা অত্যন্ত স্পষ্টভাবে বলছি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, আমরা অত্যন্ত স্পষ্টভাবে বলছি সড়ক ভেঙে পড়েছে, সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত। আমরা যখন ধর্মনগরে বসে আছি, আপনি চলে যান ত্রিপুরার আগরতলা রাজধানী শহর, সেই রাজধানী শহরে এখন আপনি গেলে সাঁতার কাটতে পারবেন। সুতরাং আমরা বলছি যে শীত গ্রীষ্ম বর্ষা বাংলায় যে কথা আমরা বলি তৃণমূল কংগ্রেস ভরসা। আজকে আমরা এই কথা লিখতে বাধ্য হয়েছি যে ত্রিপুরার মাটিতে মেয়েদের কোনো নিরাপত্তা নেই। আপনারা বলুন, বাংলার মাটিতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের জন্য কন্যাশ্রী চালু করছে, কেন ত্রিপুরার মাটিতে মেয়েরা রাত্রিবেলা নিরাপদে হাঁটতে পারবে না?
কেন বারবার মহিলাদের লাঞ্ছিত হতে হবে? কেন থানায় এফআইআর করতে গেলে পলিটিক্যাল ক্ল্যাশ সেগুলোকে বলা হবে পারিবারিক ঝামেলা? এই প্রশ্নগুলো আমরা তুলছি এবং আজকে মূলত এই যে 57 নম্বর যুবরাজনগর বিধানসভা কেন্দ্র, এর আগে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে ত্রিপুরা জুড়ে যে আন্দোলন সংগঠিত হয়েছে সেটাকে সামনে রেখে এর আগেও আমাদের স্টেট ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি আগরতলায় জনতার অভিযোগপত্র সেটা প্রকাশ করেছেন। আজকে আমরা আমাদের পরে জয়াদি আছেন, জয়াদি বলবেন। আমার পরে আপনাদের প্রার্থী যুবরাজনগর কেন্দ্রে তিনি রয়েছেন, তিনি বলবেন। আমরা আজকে এটা তৃণমূল কংগ্রেসের অভিযোগ নয়, আপনারা মিলিয়ে নিন, খুঁটিয়ে দেখে নিন, আমাদের তথ্যে যদি ভুল হয় আপনারা বলুন। কিন্তু আমরা বিজেপিকে চ্যালেঞ্জ করছি যে রাস্তাঘাট হয়নি, 50,000 চাকরি হয়নি, 7.1% বেকার, ত্রিপুরায় জাতীয় গড়, সবচেয়ে বেশি বেকারত্বের হার, এটা করেছে বিজেপির সরকার। এই সর্বনাশা সরকারটাকে বিদায় দিতে আসুন 23 তারিখ আপনারা সেমিফাইনাল খেলুন। আপনারা দেখেছেন আজকে আমাদের একটা ডেলিগেশন টিম দিল্লিতে 4 জন সাংসদের, তারা গেছে ইলেকশন কমিশনের কাছে ত্রিপুরায় যে ভায়োলেন্স হচ্ছে সেই ভায়োলেন্স নিয়ে। আমরা বলেছি কেন্দ্রের সরকারের কাছে যে কেন্দ্রের যে নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে এবং ত্রিপুরার মানুষ যাতে তার ভোটাধিকার প্রয়োগ করে বিজেপিকে হারাতে পারে তার জন্য তাকে বাড়ি থেকে বেরিয়ে ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছে দেওয়ার নিরাপত্তার দায়িত্ব কিন্তু কেন্দ্রের নির্বাচন কমিশনকে নিতে হবে। তার কারণ নির্বাচনের আগেই যখন এরকম অগ্নিগর্ভ পরিস্থিতি, তাহলে নির্বাচনের দিন কি হবে সেটা নিয়ে আমরা চিন্তিত, আমরা ভাবিত, আমরা শঙ্কিত নই, বরং এটা আমরা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি এবং আমরা কথা দিচ্ছি আগামী 2023-এর নির্বাচনে বিজেপিকে হারাবে তৃণমূল কংগ্রেস। তার জন্যে যত রক্ত দিতে হয়, যত জীবন দিতে হয়, সেই লড়াই করে আগামী দিন ত্রিপুরার মানুষকে আমরা একটা সুস্থ গণতান্ত্রিক পরিকাঠামো, সুস্থ গণতান্ত্রিক পরিবেশ ফেরত দিতে চাই। তার জন্যে আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটা জনতার অভিযোগপত্র প্রকাশ করছি, যেগুলো পাবলিকের ডিমান্ড, যে এই যুবরাজনগর কেন্দ্রের মানুষ কোথায় কোথায় ডিপ্রাইভড হয়েছে, কোথায় তারা কি পাননি। 4 বছরের বিজেপির সরকার, তার আগে 25 বছরের বামফ্রন্টের সরকার, তার আগে কংগ্রেসের সরকার, কেউ ত্রিপুরার মানুষের পাশে দাঁড়ায়নি। নাহলে আজকে এই রাস্তাঘাট এভাবে ভেঙে পড়তে পারে না, নাহলে আজকে এই আগরতলার মাটিতে 1 ঘন্টার বৃষ্টিতে এইভাবে সাঁতার কাটতে হয় না। বাংলা থেকে দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, লকেট চ্যাটার্জিরা এসে কি বলবে? যারা বাংলায় সন্ত্রাসের কথা বলেন তারা আজকে এখানে এসে দাঁড়িয়ে ত্রিপুরার মানুষের কাছে ক্ষমা চান। তারা বলুন যে ত্রিপুরায় যে সন্ত্রাস হচ্ছে, যেভাবে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ হচ্ছে, এটা বিজেপির জন্য লজ্জা, বিজেপির মাথা হেঁট হয়ে যাচ্ছে। এবং আগামী দিন আমরা ডাক্তার মানিক শাহকেই চ্যালেঞ্জ করছি যে তৃণমূল কংগ্রেসের সাথে তো লড়তেই হবে আপনাকে, কিন্তু আগে আপনি বিজেপির সাথে লড়ুন। তার কারণ আপনার বিজেপি চায় না আপনি মুখ্যমন্ত্রী হন। আপনার বিপ্লব দেব মুখ্যমন্ত্রী হওয়ার পরে আপনার কোয়ার্টার আটকে রেখেছে, আপনার তো অবিলম্বে পদত্যাগ করা উচিত, লজ্জায় পদত্যাগ করা উচিত। আপনার দল আপনাকে মানছে না, আপনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কি লড়বেন? আগে বিপ্লব দেবের বিরুদ্ধে লড়ুন, আপনার দলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে লড়ুন। আগামী দিন যুবরাজনগর, সুরমা, ওদিকে বর্দোয়ালি এবং আগরতলা 4টি কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত এবং আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপিকে হারাবো এবং ত্রিপুরার মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে যে লড়াই করতে হয় সেই লড়াই আমরা করবো। অনেক ধন্যবাদ। এরপরে আমি জয়াদি আছে, জয়াদিকে অনুরোধ করবো যে আজকের এই যে জনতার অভিযোগপত্র সেটা নিয়ে কিছু বলার জন্য। বিস্তারিত সুদীপ যেটা বলবার বলে দিয়েছে। আজকে আমাদের প্রেস করার একটাই উদ্দেশ্য যে এটা আমাদের বক্তব্য না বা তৃণমূল কংগ্রেসের বক্তব্য না, এটা যুবরাজনগরের সাধারণ মানুষের এবং জনতার বক্তব্য। এবং এই জন্য আমরা একটা জনতার অভিযোগপত্র আজকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা এটা লঞ্চ করলাম এবং আগামী দিনে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই জনতার অভিযোগপত্র পৌঁছে দেব। আমরা ত্রিপুরার সাধারণ মানুষকে এই বার্তা দিতে চাই যে ত্রিপুরার উন্নয়নের স্বার্থে, ত্রিপুরার সংহতির স্বার্থে যদি কোনো বিকল্প দল থাকে একমাত্র তৃণমূল কংগ্রেস। আমরা এই যুবরাজনগরে আগামী 23 তারিখ নির্বাচন আর 2023-এ আবার বিধানসভা নির্বাচন। যুবরাজনগরের সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের কাছে একটাই বক্তব্য, আপনারা একটা বছর টাইম দিন তৃণমূল কংগ্রেসকে। আমাদের যিনি ক্যান্ডিডেট যুবরাজনগরের মৃণাল কান্তি দেবনাথ, মৃণালদাকে আপনারা একটাবার সুযোগ দিন। আপনারা যদি দেখেন মৃণালদা কাজ করছে না, তাহলে 1 বছর পর আপনারা সিদ্ধান্ত নেবেন। তাই
যুবরাজনগরের মানুষের কাছে একটাই অনুরোধ এবং গোটা ত্রিপুরাবাসীর কাছে, আজকে ত্রিপুরার শিক্ষার মান দিনে দিনে তলানিতে যাচ্ছে। উচ্চ শিক্ষার জন্য ত্রিপুরার ছেলে মেয়েদের কলকাতায় যেতে হচ্ছে। আজকে স্বাস্থ্যের বেহাল অবস্থা, আজকে বেকারত্ব দিনের পর দিন বাড়ছে। আর সন্ত্রাসের কথা তো বলার কোনো ভাষা নেই। প্রত্যেক দিন কোনো না কোনোভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের আক্রমণ করা হচ্ছে এবং বিভিন্নভাবে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। ত্রিপুরাবাসী এবং যুবরাজনগরের মানুষের কাছে একটাই অনুরোধ, আপনারা 23 তারিখ 2 নম্বর বোতাম টিপে ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে মৃণালকান্তি দেবনাথকে আপনারা জয়যুক্ত করুন। আপনাদের যুবরাজনগরের রাস্তাঘাটের উন্নয়ন থেকে শুরু করে, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে, স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে সর্বত্র দিকে নজর দিয়ে আপনার যুবরাজনগরের উন্নয়নের প্রচেষ্টা করবে মৃণালকান্তি দেবনাথ। এবং গোটা ত্রিপুরা যেই 4টে উপনির্বাচন হচ্ছে, 4টে বিধানসভায় একটাই বক্তব্য রাখবো, তৃণমূল কংগ্রেস বদলা চায় না, তৃণমূল কংগ্রেস বদল চায়। সার্বিকভাবে বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এর নির্বাচনের আগে যেরকম প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আজকের দিনে দাঁড়িয়ে আপনারা যদি আমায় মুখ্যমন্ত্রী নির্বাচিত করেন, আমি নির্বাচিত হবার পর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প করব। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে বলেছিলেন আমি স্টুডেন্ট ক্রেডিট কার্ড করব। নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প করলেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড করলেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দেন না, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন সেটা বাস্তবে রূপ দিয়ে থাকেন। এই দলটার নাম তৃণমূল কংগ্রেস। কিন্তু বর্তমানে বিজেপির অবস্থা দেখুন, ভারতীয় জনতা পার্টি আপনাদের 4 বছর আগে ত্রিপুরায় যে নির্বাচন হয়েছিল, নির্বাচনের আগে আপনাদেরকে কি বলেছিল যে আপনারা আমাদের নির্বাচিত করুন, মিসড কলের মাধ্যমে বেকার ছেলে মেয়েদের চাকরি হবে, আপনারা নির্বাচিত করুন, স্বাস্থ্যের মান উন্নয়ন হবে ত্রিপুরায়, শিক্ষার মান উন্নয়ন হবে। কিন্তু বিপ্লব বাবু ক্ষমতায় আসবার পর আমরা দেখলাম নির্বাচনের আগে যা যা প্রতিশ্রুতি দিয়েছিল একটা প্রতিশ্রুতিও পালন করেনি। প্রত্যেকটা প্রতিশ্রুতি পালন করতে বিজেপির সরকার ব্যর্থ। তাই একটাই বক্তব্য যুবরাজনগর এবং গোটা ত্রিপুরাবাসীর জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা রাখুন। আগামী দিনে ত্রিপুরার পরিবর্তন যদি কেউ করতে পারে একমাত্র সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসই পারবে। ঠিক একইভাবে এই উপনির্বাচনে যুবরাজনগরের প্রার্থী মৃণালকান্তি দেবনাথ, আপনারা মৃণালদার প্রতি আস্থা রাখুন। তার কারণ মৃণালদা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, অর্থাৎ ঘাসের উপর জোড়া ফুল। মৃণালদা মুখ মাত্র, যুবরাজনগরের প্রার্থী কিন্তু মমতা ব্যানার্জি। এটা মনে করে আপনারা মৃণালদাকে ভোট দিন। এবং মৃণালদা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, যেহেতু মৃণালদা আপনাদের প্রতিশ্রুতি দেবে না, প্রতিশ্রুতি পালন করবে। আপনারা আপনাদের ভোটটি মৃণালদাকে ঋণ হিসাবে দিন, ভিক্ষা হিসাবে দেবেন না। আগামী 5 বছর মৃণালদা আপনাদের ঋণ মাথা নিচু করে আপনাদেরকে পরিষেবা দেবে। তাই যুবরাজনগর এবং গোটা ত্রিপুরার উন্নয়নের স্বার্থে একটাই বিকল্প রাজনৈতিক দল বর্তমানে আছে এবং আগামী দিনে ত্রিপুরার মাটিতে ক্ষমতায় আসবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ। তুমি কি বলো? তুমি বলো। সবাইকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমি বিশেষ করে একটা কথাই বলবো, আগামী 23 তারিখ যুবরাজনগরে গণদেবতারা ওদের পবিত্র ভোট দেবেন। যুবরাজনগরের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এখানে অনেকগুলি দল রয়েছে। এখানে শাসক দল বিজেপি রয়েছে, পূর্বতন শাসক দল কমিউনিস্ট পার্টি রয়েছে, এখানে কংগ্রেস রয়েছে এবং তৃণমূল কংগ্রেসও রয়েছে। কিন্তু আমি যুবরাজনগরে বিগত 10-12 দিন ধরে এখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সেটাই বুঝতে পারলাম যে এখানে কিন্তু লড়াইয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস ভার্সেস বিজেপি। কংগ্রেস যুবরাজনগরে কোনো লড়াই নেই, সারা রাজ্যেও কোনো লড়াই নেই। এখন আমি শুধু একটা কথাই আপনাদের মাধ্যমে আহ্বান রাখতে চাই, কমিউনিস্ট পার্টির যারা লোকরা রয়েছে, আপনারা যদি
বিজেপিকে হারাতে চান, তাহলে আপনাদের ভোটটা তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। আপনারা যদি আপনাদের ভোট কমিউনিস্ট পার্টিতেই রাখেন, তাহলে কিন্তু এই কেন্দ্রে বিজেপি জিতে আসবে। আর আপনারা যদি বিজেপিকে হারাতে চান, তৃণমূল কংগ্রেস ভার্সেস বিজেপির লড়াই এই কেন্দ্রে, আপনারা যদি আপনাদের ভোটগুলি যদি কাস্তে হাতুড়ি চিহ্নেই দিয়ে থাকেন আগের মতন, তাহলে কিন্তু বিজেপি এই কেন্দ্রে সুযোগ পাবে। আপনারা যদি মন থেকে বিজেপিকে হারাতে চান, লড়াই যেহেতু তৃণমূল কংগ্রেস ভার্সেস বিজেপি, আপনারা ভোটটা আগামী 23শে জুন আপনাদের ভোটটা তৃণমূল কংগ্রেসকে যদি দেন, তাহলে আপনারাও বিজেপিকে হারাতে পারবেন। এই কথা বলছি। আরেকটা কথা বলছি, দেখুন, এখানে লালছেড়া পঞ্চায়েতে নতুন একটি পাকা সড়ক হয়েছে। লালছড়া পঞ্চায়েতের যুবরাজনগর বিধানসভার 27 নম্বর বুথে লালছড়া পঞ্চায়েতের যে প্রধানের বাড়ি যেখানে রয়েছেন, সেই জায়গাটা প্রায় 50 মিটার জায়গায় গত 15 দিন ধরে নতুন রাস্তার উপর জল জমে রয়েছে। এখানকার এলাকাবাসী অভিযোগ করছে, কিন্তু প্রধান সেই জায়গায় মাটি ফেলে উঁচু করে রেখেছে। তার রাস্তার জলটা তো কোনো না কোনো দিকে যেতে হবে। প্রধান নিজের বাড়িতে মাটি ফেলে রাস্তা উঁচু করেছে, আর প্রধানের যে প্রতিবেশী উনিও ওনার বাড়ির জায়গায় মাটি ফেলে উঁচু করে রেখেছে। দুই প্রধান এবং প্রধানের প্রতিবেশীর লড়াইয়ের ফলে যে রাস্তায় যে জলটা বিগত 15 দিন ধরে ওখানে জমে রয়েছে, ওই এলাকার গ্রামের সাধারণ মানুষের সেই রাস্তার উপরে জমে থাকা জল দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এবং ওরা প্রতিবেশীরাই কমপ্লেন করেছে, কিন্তু ওনারা কোনোভাবেই জলটাকে বাইপাস করতে দিচ্ছেন। আমি যুবরাজনগরের জনতার একজন হয়ে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষে এই অভিযোগপত্র আপনাদের সামনে পেশ করছি। আমার আগে সুদীপ, জয়া, বাপ্তুদা, উত্তমদা সবাই বলেছেন, যুবরাজনগর একটা ভয়াবহ অবস্থায় দিন কাটাচ্ছে, গোটা ত্রিপুরায় দিন কাটাচ্ছে। আমরা যখন যুবরাজনগরের রাস্তায় রাস্তায় হাঁটছি, দেখতে পাচ্ছি যে সেই রাস্তা ভেঙে ছড়ার মধ্যে চলে গেছে, ড্রেনের মধ্যে চলে গেছে। যে কালভার্ট পেরিয়ে যাব সে সেতু ভেঙে পড়েছে। যে পাহাড়ের নিচে দিয়ে রাখবো সে পাহাড় ধসে রাস্তার উপর চলে এসেছে। কালকে আমি যাচ্ছিলাম রামনগর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের রাস্তা ধরে। গ্রামবাসীদের একটাই কথা যে আমরা দল বুঝি না, মত বুঝি না, পথ বুঝি না, আমাদের একটা রাস্তা দিন দয়া করে, হাত জোর করছি আপনাদের। আমরা বাইবার ইন্ডিয়ান সিটিজেন, 50 বছর ধরে আমাদেরকে একটা রাস্তা বানিয়ে দিল না। আমাদের মেয়েরা গর্ভবতী হলে কাঁধে করে হাসপাতাল নিয়ে যেতে হবে। আমরা দেখেছি ধুতির বন্ধে কী অবস্থায় মানুষ দিন কাটাচ্ছে। আমরা দেখেছি লাতুগাঁওয়ে, আমরা দেখেছি বালিধুমে, বৈঠাং বাড়িতে, বিলথইয়ে। প্রতিটা ইঞ্চিতে দেখবেন আপনারা যে মানুষের জীবনযাপনের জন্য যা প্রয়োজন, বেসিক প্রয়োজনগুলি একটা কিছু আজ পর্যন্ত কেউ ফিল আপ করেনি, যা না পূর্বতন বাম সরকার না বর্তমান বিজেপি সরকার। এই অবস্থা থেকে মুক্তি চাই আমরা, এবং আমরা জনতার কাছে, মানুষের কাছে এই প্রতিশ্রুতি দিচ্ছি, যদি আপনারা আমাদের নির্বাচিত করেন, আমরা এই অভিযোগপত্রে যা অভিযোগ করেছি প্রত্যেকটা বিধানসভায় দাঁড়িয়ে লড়াই করে সেই অধিকারগুলি আপনাদের জন্য আদায় করে আনব। এবং একদিন খুব দ্রুত আজকের এই বিজেপির শাসনকালীন অন্ধকার কেটে গিয়ে নতুন সূর্যোদয় হবে ত্রিপুরায়, যে সূর্যোদয় ঘটাবে তৃণমূল কংগ্রেস। তখন আপনাদের এই রাস্তা নিয়ে, শিক্ষা নিয়ে, স্বাস্থ্য নিয়ে, ভাতা নিয়ে, রেগার কাজ নিয়ে, দেখুন আমি আরও বিস্তৃত বলি, আমাদের যুবরাজনগর হাসপাতাল, উত্তাখালী হাসপাতাল, তিলথই হাসপাতাল, অনেকগুলি হাসপাতাল রয়েছে, বিশাল বড় বড় বিল্ডিং আছে, কিন্তু গিয়ে দেখুন 2 জন ডাক্তার নেই। একজন ছুটিতে গেলে হাসপাতালে বাকিরা কেউ আসছে না। অনেক হাসপাতালে সকালবেলার সময় মতো তালা খোলা হচ্ছে না। কোথায় মুক্তি আছে? স্কুলগুলিতে আমরা গিয়ে দেখতে পাচ্ছি প্রচুর স্কুল আছে, কিন্তু শিক্ষক নেই, শিক্ষা দপ্তরের কর্মী নেই। ছাত্ররা স্কুলে এসে ফিরে যাচ্ছে, একটা ক্লাস হয় না সারাদিন। তারা মিড ডে মিল তাদের ঠিকঠাক পরিবেশিত হচ্ছে না। আমাদের রাস্তাঘাটগুলির অবস্থা আমি আগে বলেছি,
এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই, এছাড়া আমাদের কোনো উপায় নেই। আর ব্যক্তিগতভাবে বলবো, আমার মনে হয়েছে যে আমরা কি দায় এড়িয়ে যেতে পারি না। আমরা সবাই পরিচিত মহাকবির সেই লাইন, যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন ঘৃণা সমত হয়। সেই বিবেকের ডাকে সাড়া দিয়ে আপনারা আজ কংগ্রেসকে ভোট দিয়ে নিজের মূল্যবান ভোটটা নষ্ট করবেন না, কারণ কংগ্রেস ক্ষমতায় আসতে চায় না, বাঁকাপতি বিজেপিকে সুবিধা করে দেবে। সিপিএমকে ভোট দেবেন না, কারণ আমি দীর্ঘদিন তাদের কাছাকাছি ছিলাম, দেখেছি যে কী কোন কৌশলে নিজেকে নিষ্ক্রিয় রেখে বিজেপিকে আরও বহু বহু বছর ত্রিপুরার ক্ষমতায় রেখে দেওয়া যায়, এইটাই তাদের একমাত্র উদ্দেশ্য। তো কংগ্রেসকে ভোট দিয়ে সময় নষ্ট করবেন না, সিপিএমকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না, আর বিজেপিকে ভোট দিয়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন না। সবাই তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি নির্বাচিত আমাকে জুড়াফুল ছিনে ভোট দিয়ে মনোনীত করুন। আমি কথা দিচ্ছি আপনাদের জন্য সুবিচার, ন্যায় বিচার, একটা সুন্দর দিন নিয়ে আসবো। আজকে আমরা ওই জনতার অভিযোগপত্র যেটা বসে করো না, বসে করলে সেখানে ভোটটা আসবে। হ্যাঁ বসে করলে বসে না, দাঁড়িয়ে ভালো করবো লাগে? আমরা। দাঁড়াতে বলো, না, দাঁড়াতে। আমরা তো নিজেই আছে। ঠিক আছে, আমরা তোর বাচ্চাও দেয় না। ঠিক আছে, আপনাদের যদি কারো কিছু বলার থাকে। গত আমাদের এখানে পুরো পরিষদ বা নগর পঞ্চায়েত নির্বাচন হয়েছে, তখন তৃণমূল একদম ডাকিয়ে এসেছিল। এরপর অনেক দিন গ্যাপ আবার এখন এসছে। কি নির্বাচন আসলেই তৃণমূল কংগ্রেস আসবে নাকি সর্বসময় থাকবে? দেখুন, তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় এসেছে বিজেপিকে হারাতে, এবং আমরা একটা কথা খুব স্পষ্টভাবে বলছি যে নির্বাচনটা আমাদের কাছে একটা উপলক্ষ নয়, নির্বাচনটা একটা মাধ্যম বিজেপিকে হারানো। এবং আমরা সারা বছর, আপনি যেটা 3-4 মাস গ্যাপের কথা বলছেন, আপনাকে আমি স্মরণ করিয়ে দেবো, এই 3-4 মাসের মধ্যেই কিন্তু আমাদের রাজ্য কমিটি, প্রদেশ কমিটিগুলো ঘোষিত হয়েছে। দল তার আভ্যন্তরীণ যে কাজ, সেই আভ্যন্তরীণ কাজ চালিয়ে গেছে বলেই আমাদের এই প্রদেশ কমিটিগুলো প্রকাশিত হতে পেরেছে। সুতরাং আমরা কেউ কোথাও আসিনি, আমরা আসিনি তো কী হয়েছে, এখানে বাপ্পুদা আছে, এখানকার আমাদের মৃণাল দ্বারা আছে, এখানে যারা নেতৃত্ব দায়িত্ব পেয়েছেন তারা কিন্তু বুথে বুথে তৃণমূল কংগ্রেস জোড়াফুলের প্রতীক চিহ্নটা পৌঁছে দিয়েছেন। আগামী দিন দেখুন, আমরা এই কথাটা একদম নিশ্চিতভাবে ত্রিপুরার মানুষকে বলছি, ত্রিপুরায় এসেছি বিজেপিকে হারাতে, 1 ইঞ্চি জমি আমরা বিজেপিকে ছাড়বো না। সাধারণ মানুষ তো আপনাদের পায়নি, তাই মানুষের মনে একটা প্রশ্ন লেগেছে যে এরা কি নির্বাচন আসলেই আসবে অনুষ্ঠান? দিলাম তো, সাধারণ মানুষের স্বার্থেই, সাধারণ মানুষের চায় তো যে পাত্র, একবার আসলে সাধারণ সবসময়- মানুষ প্রতিবারই চাইছেন। আমি বলুন। আপনার কোয়েশ্চেনটা আমি এখানে 2-3 মাসের কথা যে আপনারা বলছেন, 2-3 মাস পশ্চিমবঙ্গের লোক আছে, বুঝলেন তো? পশ্চিমবঙ্গ লোক আসলে কিন্তু ফ্লোটা আসে এখানে। ফ্লোটা শুনুন, যে ফ্লোটা আপনার কোশ্চেনটাই ভুল হয়েছে। আপনার কোশ্চেনটা হতো যে 2-3 মাস তো কলকাতার কোনো নেতা, পশ্চিমবঙ্গের কোনো নেতা নেত্রী আছে। তৃণমূল কংগ্রেস, আমি বলি 2-3 মাস আমরা ঘরে বসে নেই। আপনি এই 2-3 মাসের যে গ্যাপের কথা বলছেন, যে 2-3 মাসের মধ্যে আমরা প্রত্যেকটা জেলায় অন্তত 6টা করে প্রোগ্রাম করেছি। সেটা ধর্নার প্রোগ্রাম হোক, সেটা বিক্ষোভ হোক, সেটা মিছিল হোক, সেটা গরুয়া সভা হোক। আমরা এখানে নববর্ষের প্রোগ্রাম থেকে শুরু করে, বসন্ত উৎসব থেকে শুরু করে, আমরা এখানে এই আপনার আরো অনেকগুলি যে ইভেন্ট ছিল, এবং এই যে রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ নয় শান্তি চাই বলে ত্রিপুরা রাজ্যে যে প্রথম কোনো রাজনৈতিক দল যদি মিছিল করে থাকে আগরতলা রাজপথে, সেটা তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, আপনি ধর্মগড় কথা বলছেন। ধর্মগড় মহকুমাতে শুধুমাত্র জেলা অফিসের মধ্যে ছিল, ইলেকশন নিয়ে বলুন, তার বাইরে কিন্তু কিছু ছিল না। শুধু জেলা পার্টি অফিসেই তৃণমূল কংগ্রেসের, আর কোথায় কোনো একটা লোক বলতে পারবে না যে আপনাদের বা তৃণমূল কংগ্রেসের কোথায় কাউকে পেয়েছে বাসায় ধর্মগড় মহকুমা। আমি ধর্মনগর মহকুমায় আমিও এসেছি, আমিও এসেছি, মিটিং করেছি, যদিও আমরা র্যালি করিনি, ঠিক আছে। কিন্তু একটা কথা বলি দাদা, আজকে তো তৃণমূল কংগ্রেস, আজকে যারা 25 বছর এই রাজ্যে শাসন করেছে, যাদের বর্তমানে 16 জন বিধায়ক রয়েছে অ্যাসেম্বলিতে, তারা কেন জেলায় জেলায় করেনি? 16খানা বিধায়ক রয়েছে, জেলায় কোনো আন্দোলন নেই। বিগত 50 মাস ধরে কোনো জেলায় আন্দোলন নেই। এই উপনির্বাচন এসছে, এখন ওরা
ঘর থেকে বেরিয়ে। ঠিক আছে, আজকে ইলেকশন এবং বিজেপি সুযোগ করে দিয়েছে সিপিএম কে বের করে দাও। জনতার অভিযোগপত্র নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন নেই তাহলে। তা আপনাদের একটা ছবি উঠেছে, যেটা এটা কেন দিলেন? এই ছবিটা কেন দিলেন? কোন জায়গার ছবি জানেন? একটা এটা সন্ত্রাসের ছবি। এটা সন্ত্রাস কিসের সন্ত্রাস? এই তো ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে। না, আমি আপনাকে একটা বাক্যে উত্তর দিই। বিজেপি সেই রাজনৈতিক দল যারা বাংলাদেশের ছবি, বাংলাদেশের ভিডিও ব্যবহার করে বাংলা দ্বারা না, সারা আমি বলছি ভারতবর্ষে সেটা- আপনি আমায় প্রশ্ন করেছেন, আমি শেষ করছি। আপনি যে কথাটা বলছেন এটা একটা সিম্পল ছবি। আপনি যদি এই একই ছবি আপনি সুরমায় গেলে গতকাল আপনি যদি কভার করেন দেখবেন আমাদের তৃণমূল কর্মী সমর্থকদের বাড়ি এইভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে। সুতরাং সেই জ্বালানোর সাথে এটা এটার কি- কোনো সম্পর্ক নেই। এটা কি আপনাদের আপনারা কর্মীদের বাড়ি? আপনারা যেটা সাম্প্রদায়িক রং লাগানোর চেষ্টা করছেন, এটা সাম্প্রদায়িক- আমরা বলছি যে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার স্বার্থে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। স্পেসিফিক একটা প্রশ্ন ছিল যে এই ছবিটা কোন জায়গা? কোথাকার এটা কি যুবরাজনগরের ছবি? আপনারা তো যুবরাজনগর বলে ত্রিপুরায় যেভাবে সাধারণ সারা রাজ্যের ছবি কর্মীদের আছে। ওপর এটা সারা রাজ্যের ছবি না, এটা আবহাওয়ার আবহাওয়ার ছবি। সন্ত্রাসের ছবি আসলে পার্টিকুলারলি এই ছবিটার কথা বলছি। এই ছবি অমরপুর না, গিয়েছে এই যে ভুল হয়েছে আপনার। এটা রোয়ার ছবি, আমরা গিয়েছিলাম, এটা রোয়া।